প্রশান্ত বর্মনের খবর কেউ জানেন? রাজগঞ্জে সেই কুখ্যাত ভিডিও, যাকে রাজ্য সরকার অপসারণ করেছিল যখন তার জামিন বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্টে। তারপর তিনি শটান চলে গিয়েছেন সুপ্রিম কোর্টে জামিন চাইতে। সুপ্রিম কোর্ট জামিন রিজেক্ট করেন এবং 23শে জানুয়ারির মধ্যে তাকে সারেন্ডার করতে বলেন। তারপর সেই প্রশান্ত বর্মনের দেখা নাই, কোথাও আর দেখা যাচ্ছে না। সংবাদ মাধ্যমে ইতিউতি বেরিয়েছিল যে তিনি বাংলার বাইরে, ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে বসেছে। ওমা, শটান গত 14 তারিখ শনিবার রাজগঞ্জের বিডিওর অফিসে এসে হাজির হন। নীল আলো জ্বালানো গাড়ি হুটার বাজিয়ে ম্যাজিস্ট্রেট লেখার সামনে এসে হাজির হন রাজগঞ্জের বিডিওর অফিসে, এমনই অন্তত মিডিয়াতে রিপোর্ট। আচ্ছা বলুন তো, রাজগঞ্জের বিডিও সম্বন্ধে আপনার কাহিনীটা জানেন? আপনারা নিশ্চিতভাবে তো জানেন রাজগঞ্জের সেই কুখ্যাত ভিডিও প্রশান্ত বর্মন স্বপন কামিলাকে খুনের দায়, দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের দায়ে অভিযুক্ত সেই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ যে তিনি এই দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে খুন করেছিলেন। সে বহুদিন আগের, মানে প্রায় গত বছরের সেপ্টেম্বর মাসের ঘটনা। এবং তারপর বিস্তর মিডিয়াতে জলঘোলা হওয়ার পর শেষ পর্যন্ত পুলিশ গিয়ে উত্তরবঙ্গ থেকে 3-4 জনকে গ্রেফতার করে। ঠিকাদার, গাড়ির ড্রাইভার, তৃণমূল নেতা, তাদের গ্রেফতার করে। কিন্তু রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন কিন্তু তখন বিডিও অফিসে বসে, পুলিশ তার অফিসে যায়নি। অভিযোগটা দায়ের হয়েছিল বিধাননগর থানায় এবং তারপর সেটা বিধাননগর সিআইডিকে নেওয়া। এই সিআইডিকে দিয়েই যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কেস নেওয়ার না, বুঝবেন সেখানে একটা ম্যানেজমেন্টের অঙ্ক থাকে এবং শেষ পর্যন্ত ধামাচাপা দেওয়ার অঙ্ক থাকে। আমরা তখনই আশঙ্কা করেছিলাম যে এটাকে এবার ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে। রাজগঞ্জের বিডিওকে তারা জিজ্ঞাসাবাদ করলেন না, উত্তরবঙ্গে গেলেন, পয়সা খরচা করে উত্তরবঙ্গে গেলেন, এখানকার বিধাননগরের পুলিশ গেল এবং গিয়ে সেখানে থাকলেন, সেখানে 3-4 জনকে গ্রেফতার করলেন। কিন্তু রাজগঞ্জের বিডিও তখন বিডিও অফিস করছেন, তার কাছে আর সেদিকে আর গেলেনই না। এদিকে রাজগঞ্জের বিডিও টুক করে এসে বারাসাত আদালতে জামিনের জন্য আবেদন করে বসেছিলেন এবং শেষ পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কি অদ্ভুত, বারাসাতের, তিনি আবার একে জামিন দিয়ে দেন। এটা নিয়েও বিস্তর হুল্লোড় হয়। তারপর জামিন দিয়ে দেওয়ার পর এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন আসেন বিধাননগর আদালতে, সেখানে সারেন্ডার করেন এবং সারেন্ডার করার পর তখন প্রচুর যখন মিডিয়াতে ব্যাপারটা নিয়ে হইচই হয়, আলোচনা হয়, তখন ওই বিধাননগর পুলিশ আবার পয়সা খরচা করে আদালতে আইনজীবী অ্যাপয়েন্ট করে হাইকোর্টে গিয়ে সেই জামিনের বিরোধিতা করেন। এটা ডিসেম্বর মাস। হাইকোর্টে তীর্থঙ্কর ঘোষ মহামান্য বিচারপতি, তিনি শুনানি শুনে বলেছেন, এ কী কাণ্ড, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে দিলেন না, জামিন দিয়ে দিলেন, কেস ডায়েরি দেখলেন না, হাতের কাছে কেস ডায়েরি থাকা সত্ত্বেও তাকে জামিন দিয়ে দিলেন। স্বাভাবিকভাবে ল জুডিশিয়ারি এই সম্বন্ধে প্রশ্ন উঠেছিল। তিনি জামিন রিজেক্ট করেন। শটান পরিষ্কার বলেন যে ইমিডিয়েটলি সারেন্ডার করুন প্রশান্ত বর্মনকে। এই সময়ে দাঁড়িয়ে প্রশান্ত বর্মনের আইনজীবীরা আদালতে একটা কথা বলেছেন, আমার মনে আছে, বলেছেন যে ওনার তো লোয়ার কোর্টে যখন জামিনের আবেদন হয়েছে তখন সেটা তো বিরোধিতা করার জন্য তো পুলিশ থেকে চেষ্টা করা হয়নি। ঠিকই, কোনো রকম জামিনের বিরোধিতা করার জন্যও আগাম কোনো অ্যাপিল বিধাননগর পুলিশ থেকে করেনি। যাই হোক, শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট জামিন রিজেক্ট করেন। এই জামিন রিজেক্ট করার পর থেকেই প্রশান্ত বর্মন ওই রাজগঞ্জের বিডিও অফিস থেকে তাকে আর দেখা যায় না। সেই দিনই শেষবারের মতো রাজগঞ্জের বিডিওর অফিসে গিয়েছিলেন। দ্যাট ওয়াজ 22শে ডিসেম্বর 2025। আজকে কত, মার্চ মাসের 17 তারিখ আমি আপনাদের কাছে যখন প্রতিবেদন পেশ করছি। এর মধ্যে এই রাজগঞ্জের বিডিও পয়সা খরচা করে প্রখ্যাত আইনজীবী সম্ভবত মুকুল রোহাতগি, সেই মুকুল রোহাতগিকে জামিন পাওয়ানোর জন্য সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করেন। কে মুকুল রোহাতগির পয়সাটা দিয়েছিল? প্রশান্ত বর্মনের পক্ষে সম্ভব শাহরুখ খানের যিনি আইনজীবী সেই মুকুল রোহাতগিকে অ্যাপয়েন্ট করা? এখানেই তো লুকিয়ে রয়েছে অঙ্ক। কোন প্রভাবশালী প্রশান্ত বর্মনের মাথায় হাত আছে যিনি মুকুল রোহাতগিকে প্রশান্ত বর্মনের জামিনের জন্য সুপ্রিম কোর্টে নিযুক্ত করেছিলেন? এগুলো নিয়ে বাংলায় সংবাদ মাধ্যম কোনো ঘন্টা দুয়েক আলোচনা করবে না, প্রথম পাতায় বড় করে স্টোরি করবে না। সেই জন্য খবরটা কি জানতে নিয়ে এলাম, বিষয়টা আপনাদের জানানোর জন্য। যাই হোক, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে জামিন রিজেক্ট করে 23শে জানুয়ারির মধ্যে তাকে সারেন্ডার করতে বলে 2025, এবং শেষ পর্যন্ত সারেন্ডার তিনি করেননি। তারপর সেই যে হাওয়া হয়ে গিয়েছিল তার আর দেখা নেই।
শেষ পর্যন্ত গত 14ই মার্চ আচমকা রাজগঞ্জের বিডিও অফিসে নীল আলো জ্বালানো গাড়ি হুটার করে ম্যাজিস্ট্রেট লেখা ঢোকেন। কোনো কোনো কর্মী তাকে দেখে ফেলেন এবং অফিসের মধ্যে যেসব কর্মীরা ছিলেন তারা দেখে অবাক হয়ে যান, আরে বিডিও সাহেব তো এসেছেন। অবশ্য বিডিও সাহেব তো নয়, এখন বিডিও পদ থেকে রাজ্য সরকার তাকে অপসারণ করেছেন। কি অদ্ভুত দেখুন, এটা একটু জেনে রাখুন। বিডিও পদ থেকে প্রশান্ত বর্মনকে অপসারণ করেছেন। কে অপসারণ করেছেন? রাজ্য সরকার। তাকে বরখাস্ত করেনি। অথচ সেই রাজ্য সরকারের পুলিশ বলছেন এই স্বপন কামিল্লাকে খুন করেছিলেন এই প্রশান্ত বর্মন। তাহলে যেসব রাজ্য সরকারের পুলিশ মনে করছেন ইনি খুনি, তার অকাট্য এভিডেন্স, ভিডিও ফুটেজ অনেক কিছু আমাদের হাতে আছে, সেই রাজ্য সরকার প্রশান্ত বর্মনকে রাজগঞ্জের বিডিও অফিস, বিডিও থেকে নয়, সরকারি পদ থেকে তাকে মানে বহিষ্কার, বরখাস্ত করা নয়, বরখাস্ত পর্যন্ত করতে পারলো না, শুধু অপসারণ করে ওখানে আরেকজন এই ডেপুটি যিনি বিডিও ছিলেন সৌরভ কান্তি মণ্ডল, তাকে বিডিও পোস্টে বসিয়ে রাখেন। এই শনিবার 14 তারিখ, এইখানেই হচ্ছে ঘটনার টুইস্ট। এই সৌরভ কান্তি মণ্ডল বিডিও অফিসে ছিলেন না। সেই সময় ওই নীল আলো জ্বালানো গাড়ি হুটার বাজিয়ে ম্যাজিস্ট্রেট লিখে প্রশান্ত বর্মন ঢোকেন বিডিও অফিসে। এ ঘর ও ঘর সে ঘর, যারা যারা ছিলেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে বলেন, আমি সন্ধেবেলা আসছি, আমি আবার ফিরে আসছি। কনফিডেন্সটা ভাবো। রাজগঞ্জের পুলিশের সঙ্গে মিডিয়া পরবর্তীকালে যোগাযোগ করে যে আপনারা কি জানেন যে যার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, যাকে সারেন্ডার করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, তিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি বিডিও অফিসে এসেছেন। রাজগঞ্জের পুলিশ বলে, ও মা, সে কি, আমরা তো জানি না কিছু। আবার এক শ্রেণীর পুলিশ বলেছেন যে আমাদের কাছে তো কোনো ওয়ারেন্ট নেই। অঙ্কটা বুঝলেন আপনারা? আমি এই কাহিনিটা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্যাং পশ্চিমবঙ্গের প্রশাসনটাকে কীভাবে চালাচ্ছেন, এটা একটা উদাহরণ। কিন্তু এই কথাটা বলার পাশাপাশি প্রশান্ত বর্মনকে এইভাবে বাঁচানোর পেছনে কারণ কি? দুটো। আমি বলছি দুটো, যদি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি ক্ষমতা থাকে মমতা অভিষেক গ্যাং, আপনারা এই প্রশ্নের জবাবটা দেবেন। এক হচ্ছে সোনা বৌমার সঙ্গে যোগাযোগ, সোনার অবৈধ ব্যবসার সঙ্গে ব্যাপারটা যোগাযোগ, কানেকশন, এবং প্রশান্ত বর্মন সোনার ব্যবসার সঙ্গে ইনভলভমেন্ট। প্রচুর অবৈধ প্রপার্টি প্রশান্ত বর্মনের আছে, কেউ কোনো দিন সেগুলো নিয়ে আলোচনা করেন? 50 কোটি টাকার ওপর প্রপার্টি একজন বিডিওর থাকতে পারে? তাহলে সেই প্রশান্ত বর্মনকে বাঁচানোর জন্য কোন প্রভাবশালী ভাইপো ইনভলভড, প্রশ্নটা উঠছে না? স্বপন কামিলা সোনার ব্যবসায়ী, তাকে, তার সম্বন্ধে, প্রশান্ত বর্মন সম্বন্ধে বহুকাল আগে থেকে এই বার্তাটা ছিল বহু মানুষের কাছে, যিনি সোনার ব্যবসার সঙ্গে যুক্ত। তার মানে প্রশান্ত বর্মনকে কি এই সোনার হাত থেকে বাঁচানো, অর্থাৎ প্রশান্ত বর্মন ধরা পড়লে তো আমিও ফেঁসে যেতে পারি, এক। দ্বিতীয়ত হচ্ছে রাজগঞ্জের বিডিও 2017 সালের সেই কুখ্যাত পরীক্ষা, যে পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েছিল, তাহলে সাদা খাতার ইতিহাসটা কি তিনি প্রকাশ্যে এনে দেবেন তাকে জেলে ভরলে? তাহলে কি পাল্টা প্রশান্ত বর্মন সরকারকে ব্ল্যাকমেল করছে, যার জন্য প্রশান্ত বর্মনকে পুলিশ ধরতেও পারছে না, দেখতেও পাচ্ছে না? কি অদ্ভুত দেখুন, বাংলার সোকল মিডিয়া প্রথম পৃষ্ঠায় এত বড় খবরটা নিয়ে খবর করেন একটা সরকার পুলিশকে দিয়ে কি কাণ্ড, কি কারবার করাচ্ছেন এই প্রশান্ত বর্মন নামক ক্যারেক্টারটিকে বাঁচানোর জন্য। অর্থাৎ সরকার ইনভলভ, রাজনৈতিক দল ইনভলভ। তার যে যদি 50 কোটি টাকার প্রপার্টি, আমি তো, আমার কাছে তো প্রচুর ডকুমেন্ট আছে, আমি সেগুলো দেখিয়েছিলাম আপনাদের, অন ক্যামেরা দেখিয়েছিলাম। সেই টাকার ভাগ তাহলে কালীঘাট ক্যামাক স্ট্রিটে যাচ্ছে, তা নাহলে তাকে বাঁচানোর এরকম কনফিডেন্সটা কোথা থেকে আসে? যে একজন সুপ্রিম কোর্ট যার জামিন বাতিল করছেন, সেই লোকটি ম্যাজিস্ট্রেট লেখা গাড়িতে, হুটার লাগানো গাড়িতে আসছেন, মানে বিডিও অফিসে ঢুকছেন, আর তারপর পুলিশ বলছে আমরা তো কিছু জানি না, আমাদের কাছে তো ওয়ারেন্ট নেই। বুঝতে কিছু বাকি থাকছে? ভাবুন, বাংলার মানুষ ভাবুন, 2026-এ প্রতারক মহিলাকে নবান্ন 14 তলা থেকে তাড়াবেন কিনা? কত বড় পাপ মহিলা করে যাচ্ছেন প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিটে। এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের কাহিনীটা বোধহয় আরও একটা সেই ধরনেরই কাহিনী। হাজার হাজার প্রশান্ত বর্মনের কাহিনী পশ্চিমবঙ্গে করে তুলছেন নবান্নের 14 তলার ওই ক্রিমিনাল মাইন্ডসেটের মহিলা। বলছি এখনও সময় আছে, তাড়ান।